নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম টপিক নিয়ে আলোচনা করছিলাম, মৌলিক ও যৌগিক পদার্থ এবং পরমাণু, অণু, মৌলের প্রতীক ও সংকেত নিয়ে। আজ আমরা আলোচনা করব পরমাণুর সাংগঠনিক কণা সম্পর্কে। পরমাণুর সাংগঠনিক কণা বলতে পরমাণুকে অবিভাজ্য বলা হয়েছে এবং এটা বিজ্ঞানী ডেমোক্রিটাস এবং ডাল্টন বলেছিল। পরবর্তীতে দেখা গেছে না, পরমাণুর ভিতরে আরও কিছু কণা রয়েছে, সেগুলো দ্বারা পরমাণুকে বিভাজ্য করা যায়। সেই বিভাজ্য কণাগুলোর নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এগুলো স্থায়ী কণিকা, পরমাণুর স্থায়ী কণিকা। তাহলে এই কণিকাগুলোর নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এই তিনটা আবিষ্কৃত হয় 1897 সালে। বিজ্ঞানী জে জে থমসন আবিষ্কার করে, জে জে থমসন। আর প্রোটন আবিষ্কৃত হয় 1919 সালে, এটা আবিষ্কার করে রাদারফোর্ড। আর নিউটন আবিষ্কৃত হয় 1932 সালে, এটা আবিষ্কার করে চ্যাডউইক। আমরা দেখতে পাচ্ছি পরমাণুর ভিতরে তিনটা স্থায়ী কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটা স্থায়ী কণিকা কোনটা কোথায় থাকে? আমরা যদি রাদারফোর্ডের সেই বিস্ফোরণ পরীক্ষা বিশ্লেষণ করি তো দেখতে পারবো যে পরমাণুর ভিতরে একটা নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন প্লাস নিউট্রন। এই দুইটা নিউক্লিয়াসের ভিতরে থাকে। আর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘোরাঘুরি করে, অর্থাৎ বাইরে থাকে ইলেকট্রন। আমরা এখন দেখব ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সম্পর্কে যে তথ্যগুলো আবিষ্কার করা হয়েছে, সেই তথ্যগুলো সংক্ষেপে কিভাবে মনে রাখা যায়। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি মৌলিক কণিকার নাম লেখা আছে। মৌলিক কণিকার নামে আমাদের প্রথমে লেখা আছে ইলেকট্রন। তো ইলেকট্রনকে প্রকাশ করা হয় বা ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই। ইলেকট্রনের প্রতীক ই। এই ইলেকট্রনকে আমরা দেখতে পাই যে কোনো মৌলের ভিতরে বা পরমাণুর ভিতরে যে নিউট্রন থাকে, নিউট্রনের চারিপাশে সে ঘুরতে থাকে। তো এই ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। এই ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ, ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ -1। ইলেকট্রন, এখানে একটু মাইনাসটা খেয়াল রাখতে হবে, কারণ এটা আবার পরবর্তীতে কাজে লাগবে। তো ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো ইলেকট্রনের প্রকৃত চার্জ বা আধান হয়ে গেল। এবার প্রকৃত ভর, ইলেকট্রনের এটা ছিল চার্জ বা আধান, আর এখানে আমরা প্রকৃত ভর দেখব 9.1 × 10⁻⁻28 গ্রাম। 9.1 × 10⁻⁻28 গ্রাম। এটা যদি কেজিতে বলি তাহলে হবে 9.1 × 10⁻31 কেজি। তো এরপরে আছে আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান এখানে একটু খেয়াল করি, প্রকৃত আধানে যদি মাইনাস থাকে তাহলে আপেক্ষিক আধানেও মাইনাস হবে এবং সেটা আপেক্ষিক আধানে এখানে 1। আর আপেক্ষিক আধানের ভরটা আপেক্ষিক ভর ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। এবার আমরা যদি প্রোটনেরটা মনে রাখার চেষ্টা করি, প্রোটনেরটা একটু ইলেকট্রনের সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করলে আরো সহজ হয়ে যাবে। প্রোটনের পি আছে, প্রথমে পি দ্বারা তাকে প্রকাশ করা হয়। এখানে তার প্রকৃত চার্জ বা আধানটা হচ্ছে একেবারে সংখ্যা। ইলেকট্রনেরও চার্জ ছিল, প্রোটনেরও কিন্তু একই আছে, শুধুমাত্র প্লাস মাইনাসের চেঞ্জ হয়েছে। প্রকৃত ভরটা একটু ভিন্ন ইলেকট্রন থেকে। তো আমরা দেখি 1.673 × 10⁻⁻24 গ্রাম। 1.673 × 10⁻⁻24 গ্রাম। এটা কেজিতে বললে 1.673 × 10⁻⁻27 কেজি। তো এর আপেক্ষিক আধান এর ছিল -1, ইলেকট্রনের ছিল -1 আর প্রোটনের হচ্ছে +1। আর আপেক্ষিক ভরটা হবে 1, আপেক্ষিক ভর প্রোটনের ক্ষেত্রে 1। একইভাবে আমরা যদি এরপরে নিউটনেরটা আলোচনা করি তাহলে নিউটনের প্রতীক নিউটন, মানে n দ্বারা প্রকাশ করা হচ্ছে। n দ্বারা প্রকাশ করা হচ্ছে, এর এটা নিরপেক্ষ থাকে, অর্থাৎ এর চার্জ নিরপেক্ষ, এর কিন্তু কোনো চার্জ নাই। তো সেক্ষেত্রে এটা 0 থাকে, অর্থাৎ এর চার্জ নিরপেক্ষ। একইভাবে
এর আধানটাও আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষ। তো এই চার্জের সাথে আধানের কিন্তু একটা সম্পর্ক আছে, তিনটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এর ভরটা মনে রাখার জন্য আমরা যদি একটু খেয়াল করি, প্রোটনের ভরের সাথে একটু সম্পর্ক আছে। প্রোটনে ছিল 1.673 আর নিউট্রনে হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এই জায়গাটা সম্পূর্ণটা মিল আছে, শুধুমাত্র এখানে ছিল 73, এখানে 75। তো আমরা একটু কৌশল করে এভাবে মনে রাখতে পারি। আর এর আপেক্ষিক ভরটা হবে প্রোটনের মতো 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় একটা মৌলের নিউক্লিয়াসে, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন আছে সেই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন বিদ্যমান। একইভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তো অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা প্রোটন সংখ্যা বিদ্যমান। এই প্রোটন সংখ্যা যে একটা মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে থাকে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন সংখ্যা রয়েছে, এর পারমাণবিক সংখ্যা 11। এই 11টা প্রোটন সংখ্যায় অন্য কোনো মৌলের ক্ষেত্রে হয় না। আবার এই প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যাও প্রত্যেকটা মৌলে থেকে থাকে। অর্থাৎ আমরা বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা ওই মৌলকে চিনতে পারছি। কেন চিনতে পারছি? কারণ একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অন্য কোনো মৌল আর নাই। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব ভর সংখ্যা সম্পর্কে। ভর সংখ্যা বলতে একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা থাকে তাদের যোগফলকে ভর সংখ্যা বলা হয়। এখন একটা মৌলে কয়টা প্রোটন থাকে সেটা তো আমরা একটু আগেই দেখেছি, আর প্রায় সমসংখ্যক নিউট্রন সংখ্যা থেকে থাকে। এই দুইটা যোগ করে যে মান পাওয়া যায় তাকেই ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা ভর সংখ্যা সমান লিখতে পারি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। অর্থাৎ একটা মৌলে যে কয়টি প্রোটন সংখ্যা আছে এবং যে কয়টি নিউট্রন সংখ্যা আছে তার মানকেই, তাদের যোগফলকেই ভর সংখ্যা বলা হয়। আমরা একটা উদাহরণ থেকে দেখি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কোথায় কোথায় লেখা হয়ে থাকে। দেখা যায় আমরা যদি সোডিয়াম দিয়ে দেখি তাহলে সোডিয়াম এখানে 11, এখানে 23। তো কোনো একটা মৌলের ক্ষেত্রে এই যে একটা মৌল সোডিয়ামের বাম পাশে নিচে লেখা থাকে পারমাণবিক সংখ্যা। আমরা কিন্তু জানি পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান, এবং যে কয়টা প্রোটন সংখ্যা থাকে সে কয়টা ইলেকট্রনও থাকে। তাহলে বাম পাশে লেখা থাকছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, এবং বাম পাশে উপরে, এটা ছিল নিচে, আর উপরে লেখা থাকে ভর সংখ্যা। তাহলে কোনো একটা মৌলের ক্ষেত্রে যদি কোনো একটা মৌল এক্স হয়, এক্স এর নিচে লেখা থাকে জেড, জেড দ্বারা পারমাণবিক সংখ্যাকে বোঝায়, আর উপরে লেখা থাকে এ দ্বারা ভর সংখ্যাকে লেখা থাকে। আর এ পাশে যেটা লেখা থাকে ডান পাশে উপরে লেখা থাকে চার্জ সংখ্যা, চার্জ পজিটিভ নেগেটিভ সেটা লেখা থাকে ডান পাশে উপরে। এখন আমরা দেখব ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা থেকে কিভাবে নিউট্রন সংখ্যা বের করা যায়। আমরা একটু আগেই দেখলাম ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো এটা থেকে যদি একটা সমীকরণ ধরি, তো এটা থেকে আমি লিখতে পারি নিউট্রন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো আমরা যেটা লিখেছিলাম সোডিয়াম 11, 23, তো সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11 আর ভর সংখ্যা 23। তো এক্ষেত্রে আমি লিখতে পারি যে সোডিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে, সোডিয়ামের নিউট্রন সংখ্যা।
তো যেহেতু আমি ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা জানি, সেক্ষেত্রে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা 23 মাইনাস প্রোটন সংখ্যা বিয়োগ করলে হয় 12, অর্থাৎ নিউটন সংখ্যা, সোডিয়ামের ক্ষেত্রে নিউটন সংখ্যা 12। এভাবে আমরা যে কোনো মৌলের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা সম্পর্কে জানতে পারবো। আমাদের পর্যায় সারণী চ্যাপ্টারে একটা পর্যায় সারণী দেওয়া আছে, সেখানে মৌলের উপরে বাম পাশে লেখা আছে প্রোটন সংখ্যা এবং উপরে ডান পাশে লেখা আছে ভর সংখ্যা। তো আমরা এই দুইটা থেকে প্রত্যেকটা মৌলের নিউটন সংখ্যা বের করতে পারবো আশা করি। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।